তো আয়নিক যোগ এবং সমযোজী যোগ আমরা পড়ছিলাম। আয়নিক যোগ এবং সমযোজী যোগও কি আমি যদি একবার রিকল করি, আয়নিক যোগ মানে কি, এক্ষেত্রে ইলেকট্রন আদান প্রদান হয়। আয়নিক যোগে জানি আমরা কি, এখানে ক্যাটায়ন তৈরি হয়, অ্যানায়ন তৈরি হয়। ক্যাটায়ন সমূহ, ক্যাটায়নগুলো হলো মূলত ধাতুগুলা, আর অ্যানায়ন হলো অধাতুগুলা। তো আমরা জানি ধাতুগুলো ইলেকট্রন দান করে, অধাতু সমূহ ইলেকট্রন গ্রহণ করে। তো এই যে তোমার এখানে ক্যাটায়ন তৈরি হয় এবং অ্যানায়ন তৈরি হয়। তো আমরা জানি এই ক্যাটায়নগুলো তোমার ইলেকট্রন কি করে, দান করে, এবং দান করে পজিটিভ আয়নে পরিণত হয়। অ্যানায়নগুলো ইলেকট্রন গ্রহণ করে এবং নেগেটিভ আয়নে পরিণত হয়, তাই না? মানে ক্যাটায়নে পরিণত হয় আর কি, ধাতুগুলো ইলেকট্রন দান করে। ধাতুগুলা, এটা হচ্ছে অধাতুগুলা। তো কেউ একজন ইলেকট্রন দান করে, কেউ একজন ইলেকট্রন গ্রহণ করে। এই আদান প্রদান, ইলেকট্রনের একটা আদান প্রদান হলো না? এই আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন হয় সেটা হচ্ছে যে আয়নিক বন্ধন। সেটা কি বন্ধন? আয়নিক বন্ধন। আর সমযোজী বন্ধন হচ্ছে যে ইলেকট্রন শেয়ার হবে। এক্ষেত্রে ইলেকট্রনটা কি হবে? ইলেকট্রনটা তোমার শেয়ার হবে। মানে এক্ষেত্রে তোমার যে ইলেকট্রনটা, এক্ষেত্রে কেউ দানও করবে না, ইলেকট্রনটা কেউ আবার গ্রহণও করবে না। ইলেকট্রন দান করবে না, আবার ইলেকট্রনটা কি করবে না, গ্রহণও করবে না। তাহলে তারা কি করবে? ইলেকট্রনটা নিজেদের মতো করে মাঝখানে শেয়ার করবে। তাহলে এটার মধ্যে যে বন্ধন হয় তাকে আমরা বলি সমযোজী বন্ধন। ঠিক আছে? তো তোমরা একটা বিষয় সবসময় মনে রাখিও, এই বৈশিষ্ট্যগুলো তোমরা সব কিছু একদম মুখস্থ করতে পারবা না। আমি জাস্ট কয়েকটা কি পয়েন্ট বলি, এগুলো মনে রাখিও। মনে রাখবা, আয়নিক যোগে সবসময় সব কিছু তুমি বেশি বেশি পাবা। বুঝছো? আয়নিক যোগের মধ্যে সব সময় তুমি সব কিছু বেশি বেশি পাবা। সমযোজী যোগের মধ্যে কম কম পাবা। সমযোজী যোগের মধ্যে কি পাবা? কম পাবা। আয়নিক যোগের মধ্যে সবচেয়ে বেশি পাবে, বেশি বেশি পাবা। এই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, আয়নিক যোগের মধ্যে বেশি, সমযোজী যোগের মধ্যে কম। আয়নিক যোগের মধ্যে বেশি, সমযোজী যোগের মধ্যে কম। এরপর আসো দ্রাব্যতা, দ্রবণীয়তা, সেম কথা। আয়নিক যোগের মধ্যে বেশি, সমযোজী যোগের মধ্যে কম। আয়নিক যোগের মধ্যে বেশি, সমযোজী যোগের মধ্যে কম। এরপর আসো যে বিদ্যুৎ পরিবাহিতা, আয়নিক যোগের মধ্যে বেশি, সমযোজী যোগের মধ্যে কম। বাস এই কথাটা মনে রাখলেই তোমার কাজ শেষ, আর কিছু পড়তে হবে না এখান থেকে খুব একটা। কি পয়েন্ট হলো মূলত এটা, আয়নিক যোগের মধ্যে সবসময় দেখবা যে সব কিছু বেশি বেশি, সমযোজী যোগের মধ্যে দেখবা যে সব সময় কম কম। সমযোজী যোগের মধ্যে সবসময় কি দেখবা? কম। তাহলে আয়নিক যোগের গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক বেশি। সমযোজী যোগের গলনাঙ্কও কম, স্ফুটনাঙ্ক কম আয়নিক যোগ থেকে। কেন কম এখানে একটু আলোচনা করা হয়েছে। দ্রাব্যতা এবং দ্রবণীয়তা, আয়নিক যোগের মধ্যে দ্রাব্যতা দ্রবণীয়তা বেশি, তোমার সমযোজী যোগের মধ্যে এটা কম। বিদ্যুৎ পরিবাহিতা, কে বিদ্যুৎ পরিবহন করবে বেশি? আয়নিক যোগের মধ্যে বিদ্যুৎ পরিবাহিতা কম, আর সমযোজী যোগের মধ্যে বিদ্যুৎ পরিবাহিতা, আয়নিক যোগের মধ্যে বিদ্যুৎ পরিবাহিতা বেশি, সমযোজী যোগের মধ্যে কম। ঠিক আছে? এতটুকু মিলে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? তাহলে এতটুকু তো জানলা যে সামারি কি, আয়নিক যোগের মধ্যে সবসময় বেশি বেশি পাবা, এবং সমযোজী যোগের মধ্যে সবসময় কম কম পাবা। আয়নিক যোগের মধ্যে সবসময় বেশি বেশি পাবা, সমযোজী যোগের মধ্যে সবসময় কম কম পাবা। তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিষয়টা কেমন হবে খেয়াল করো, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। তো যে যৌগে আয়নিক বন্ধন থাকে সেই যৌগকে আয়নিক যৌগ বলা হয়। যে যৌগে সমযোজী বন্ধন থাকে তাকে সমযোজী বন্ধন যৌগ বলা হয়। তাহলে স্বাভাবিক, আয়নিক বন্ধন থাকলে আয়নিক যৌগ, সমযোজী বন্ধন থাকলে সমযোজী যৌগ। আমাকে কেউ একজন একটা আয়নিক যৌগের নাম বলো তো, এত কিছু তো পড়ালাম, একটা জাস্ট আয়নিক যৌগের নাম বলো। একদম প্রতিদিনই আমি দেখাইছি একে একে। সোডিয়াম ক্লোরাইড। ভেরি গুড, সোডিয়াম ক্লোরাইড, ভেরি গুড। আদিরা কিছুটা পড়ে আসছো। সমযোজী যৌগের নাম বলে একটা। গতকাল আঁকলাম তো অনেকগুলা, অনেকগুলো আঁকলাম। শেয়ার করলো না ইলেকট্রন? H2O। হ্যাঁ, এস টু পানি, ভেরি গুড, গুড। আহাত মোটামুটি পড়ছে। তাহলে আয়নিক যৌগ, আয়নিক আরও উদাহরণ আছে। মনে করো এখানে তুমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড বলতে পারতা। এরপর পানির মধ্যে আমরা এখানে সমযোজী যৌগ কত, ক্লোরিন দেখাই নাই, অক্সিজেন দেখাইছি, এগুলোতে দেখাইলাম ক্লোরিন অক্সিজেন, এভাবে দেখাইলাম, তাই না? তো এই যে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, কিন্তু সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম হয়। তোমাকে বারবার বলতেছি, এই যে আয়নিক যৌগের জন্য সব কিছু বেশি বেশি বলবা, সমযোজী যৌগের জন্য সবসময় কম কম বলবা। এখানেই বলছে সেটা, আয়নিক যৌগের জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, কিন্তু সমযোজী যৌগের জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অপেক্ষা কম হয়। কিন্তু কেন? এটা কারণ আছে। এটি আসলেই সত্যি, আয়নিক যৌগের ধনাত্মক এবং ঋণাত্মক আদান থাকে। এই আদানদের পরস্পরের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। আয়নিক যৌগ এরূপ অসংখ্য ধনাত্মক এবং ঋণাত্মক আদান পরস্পরের কাছাকাছি ত্রিমাত্রিকভাবে সুবিন্যস্ত স্ফটিক গঠন করে। এতে তাদের আন্তঃনৈমিক আকর্ষণ অনেক বেশি হয়। ফলে এদেরকে একে অপরের কাছে দূরে সরিয়ে নিতে বা গলিয়ে ফেলতে অনেক বেশি তাপশক্তির প্রয়োজন হয়। মানে আমি তোমাকে জাস্ট নর্মালি একটা বিষয় বুঝাই। এই যে দেখো, এখানে হচ্ছে যে মনে করো, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে মনে করে বুঝাই। মনে করো যে এটা একটা ফ্যামিলি। হ্যাঁ, এটা একটা
ফ্যামিলি, এগুলো হচ্ছে তাদের ভাই, এগুলো তাদের কি ভাই। তো মনে করো যে এই ভাইগুলা খুবই ভালো, ভাই পরস্পরের মধ্যে খুবই ভালো আচরণ করে, তারা একতাবদ্ধ থাকে, তারা ইউনিটি থাকে, ইউনাইটেড থাকে, ঠিক আছে। তো আমরা বলি না একতাই বল, ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ, একতাই হচ্ছে কি বল, একতাই বল। তো এখন আমাদের এই যে এখানে তোমার যখন ভাইগুলো একত্রে থাকবে, তাদের মধ্যে যখন সম্পর্কটা খুবই দৃঢ় থাকবে, তাদেরকে কেউ কি সহজ আলাদা করতে পারবে? মনে করি যে বাইরে থেকে কোনো পরাশক্তি তাদেরকে আক্রমণ করছে, তাহলে তাদেরকে কি খুব সহজে আলাদা করতে পারবে? না, কারণ তারা খুবই জোরে পরস্পরের সাথে আবদ্ধ, তারা খুব ভালো মতো করে নিজেদের মধ্যে আবদ্ধ, তারা খুবই সঙ্গবদ্ধ, তারা খুবই একতাবদ্ধ, ঠিক আছে। আর ধরো এখানে কিছু ভাই আছে, আরেক পরিবারের মধ্যে কিছু ভাই বোন আছে যারা সবসময় ঝগড়াঝাটি করে, তারা একে অপরের সাথে মিলেমিশে থাকে না, মোটামুটি সবার সাথে বেশ ভালো সম্পর্ক রাখে না, ফলে তাদেরকে ক্ষতি করা খুব সহজ। এই যে যখন বাইরে থেকে কোনো শক্তি আসবে তাদেরকে সহজে আলাদা করে ফেলতে পারবে, চার ভাইকে চার জায়গায় নিয়ে ফেলতে পারবে, মানে ভেঙে দিতে পারবে তাদেরকে সহজে। বাট তা এই পরিবারকে কি ভাঙা এত সহজ না, কারণ তারা একদম ইউনাইটেড, একসাথে থাকে। তো এখানে তোমার এই ভাঙ্গাটা, এটা ভাঙবে কি না, তাদের পরিবারটা ভাঙবে কি না, এটা ডিপেন্ড করতেছে তাদের শক্তির উপরে, বন্ধন শক্তির উপরে। তারা পরস্পরের সাথে যত বেশি শক্তিতে আবদ্ধ, যত শক্তভাবে আবদ্ধ, তাদেরকে ভাঙাটাও তত কঠিন, তার মানে বেশি শক্তির প্রয়োজন হবে। কি হবে? বেশি শক্তির প্রয়োজন হবে। বাট এখানে আমাদের অত শক্তির প্রয়োজন নাই, কারণ তাদের মধ্যে এমনি আকর্ষণটা কম, ফলে একটু শক্তি দিলে তারা ভেঙে যাবে। আমাদের আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে বিষয়টা একই। মনে করো যে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম এবং ক্লোরাইড, এই সোডিয়ামের সাথে ক্লোরাইডের মধ্যে খুবই শক্তিশালী একটা বন্ধন আবদ্ধ থাকে, এখানে বন্ধনে আবদ্ধ থাকে সোডিয়াম এবং ক্লোরাইড, খুবই শক্তিশালী বল এটা, ঠিক আছে। তাহলে এটা এত শক্তিশালী বল যে এটাকে ভাঙাটা খুবই কঠিন হয়, ঠিক আছে। এই শক্তিশালী বলটা এত বেশি যে এই সোডিয়াম এবং এখানে যে ক্লোরাইড আছে, এই সোডিয়াম এবং ক্লোরাইড পরস্পরের সাথে খুবই শক্তিশালী বন্ধনে আবদ্ধ হয়, ফলে তাদেরকে ভাঙাটা অনেক কঠিন হয়, বাইরে থেকে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, ফলে যত বেশি শক্তি বলবা গলনাঙ্ক তত বেশি। এই জন্য বলি আমরা গলনাঙ্কটা বেশি, গলনাঙ্কটা বেশি, অনেক বেশি শক্তি দিতে হবে এদেরকে, এই জন্য এটা গলনাঙ্ক বেশি। আবার এদিকে মনে করো যে পানিটা একটা সমযোজী যৌগ, এদের মধ্যে আবদ্ধ আছে একটা বন্ধন আছে যেটা হচ্ছে সমযোজী বন্ধন, তবে অতটাও শক্তিশালী না, এটা অতটাও শক্তিশালী না, আয়নিক যৌগের মতো অতটাও শক্তিশালী না, তবে আছে, হ্যাঁ বন্ধনটা আছে, তবে অতটাও না, ঠিক আছে। আয়নিক যৌগের মতো অতটা বেশি না বন্ধনটা, ফলে তাদেরকে মোটামুটি একটু কম শক্তি দিলেও তারা পরস্পরের কাছ থেকে ভেঙে যায়, গলে যায়, বুঝছো। এই জন্য আমরা বলি এটা গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কম, বুঝছো। তাহলে আয়নিক যৌগে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি কেন? কারণ তারা পরস্পরের সাথে খুবই শক্তিশালী বন্ধনে আবদ্ধ থাকে, খুবই শক্তিশালী বন্ধনে আবদ্ধ থাকে, তাদেরকে ভাঙার জন্য অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। বাট সমযোজী যৌগের ক্ষেত্রে তারা খুবই কম শক্তি বন্ধনে আবদ্ধ থাকে, খুবই কম মানে তোমার শক্তিসম্পন্ন বন্ধনে আবদ্ধ থাকে, আন্তঃআণবিক শক্তিটা কম, এই জন্য তাদেরকে তুমি কম শক্তি প্রয়োগে আলাদা করতে পারবা বা গলিয়ে ফেলতে পারবা, এই জন্য এই গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা এখানেও কম পাচ্ছ। এই যে এটাই কারণ। তাহলে আমরা কি বলতেছি, আয়নিক যৌগের মধ্যে সবসময় বেশি বেশি পাবা, গলনাঙ্ক স্ফুটনাঙ্কটাও তাদের মধ্যে কি পাবা, বেশি পাবা, সমযোজী যৌগের মধ্যে কম পাবা। তাহলে দেখো আয়নিক যৌগের মধ্যে কেন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, ওই যে কারণটাই, আয়নিক যৌগের মধ্যে খুবই শক্তিশালী আবদ্ধ বন্ধন বলটা থাকে, বাট সমযোজীর ক্ষেত্রে সেটা কিছুটা কম। এই যে আয়নিক যৌগে এরূপ অসংখ্য ধনাত্মক এবং ঋণাত্মক কারণ পরস্পরের কাছে ত্রিমাত্রিকভাবে সন্নিহিত একটা স্ফটিক গঠন করে, এতে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি হয়। এদের মধ্যে আন্তঃআণবিক যে আকর্ষণ বল, আন্ত মানে হলো দুইটার মাঝে, আণবিক মানে হলো দুইটা অণুর মাঝে যে আকর্ষণ বলটা অনেক বেশি হয়, ফলে এদেরকে পরস্পর থেকে দূরে সরিয়ে নিতে বা গলিয়ে ফেলতে অনেক বেশি তাপশক্তির প্রয়োজন হয়, ঠিক আছে। এই জন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। অপরদিকে সমযোজী অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ মূলত দুর্বল ভ্যান ডার ওয়ালস বলের কারণে হয়ে থাকে, মানে দুর্বল, এই সমযোজী যৌগের মধ্যে যে বলটা পাও এটা হচ্ছে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল, কাজেই সমযোজী যৌগে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক কম হয়, এই জন্য এদেরকে সামান্যতা প্রদান করলে কাছাকাছি থেকে দূরে সরে যায়, অর্থাৎ এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, বুঝছো। তাহলে আয়নিক যৌগের মধ্যে কেন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, মেন কারণ হলো তাদের মধ্যে শক্তিশালী আবদ্ধ বল বন্ধন বল থাকে। সমযোজী যৌগের মধ্যে কেন কম, কারণ এদের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল থাকে।
একইভাবে তোমরা সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে কপার, সালফার, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি ব্যবহার করলে একই বিষয় দেখবে। অন্যদিকে সমযোজী যৌগ হিসেবে গ্লুকোজ, চিনি ইত্যাদি ব্যবহার করলে সম্পন্ন করতে পারবে। স্থূলনাঙ্কের ক্ষেত্রে তুমি সমযোজী যৌগ হিসেবে বিভিন্ন পানি ব্যবহার করতে পারো। তো এইগুলা একটু রিডিং করতে পারবা। বুঝছো এতটুকু? বলো এই যে গলনাঙ্ক স্থূলনাঙ্কের বিষয়টা বুঝছো কিনা? ঈশান বুঝে গেছে? খুবই সহজ জি বিষয়, বুঝছি। একটু জাস্ট মাথা খাটাইতে হবে। হ্যাঁ, খুবই সহজ। আমি যতটা সহজ পারা যায় এগুলো এক্সপ্লেন করতেছি। এগুলো আসে এতটা মানে সহজভাবে বলার ইয়েও না। তোমরা এখন যথেষ্ট বড় হচ্ছ না, এখন আস্তে 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 কঠিনের দিকে যাইতে হবে। তারপরে আমি ভাবতেছি যে যতটা সহজ করে বলা যায়। তোমরা পড়াশোনা করো কম, এই যেটাই সমস্যা। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো দ্রাব্যতা বা দ্রবণীয়তা, সলিউবিলিটি। এটা কি? তাহলে দ্রাব্যতা বিষয়টা জানো। দ্রাব্যতা মানে হলো দ্রবণীয়তা। দ্রবণীয়তা মানে হলো কোনো কিছু পানির সাথে কতটুকু মিশে গেল। ঠিক আছে? মনে করো যে লবণ, এই লবণটা তুমি পানিতে দিলে সাথে সাথে এটা পানির সাথে গুলিয়ে যাবে না, মিশে যাবে না। এটাই হচ্ছে যে দ্রবণীয়তা, সলিউবিলিটি ইংরেজিতে বলে, বা দ্রাব্যতা। বুঝছো? এই লবণটা খুব সহজে পানির সাথে মিশে যাবে, এটা হচ্ছে দ্রবণীয়তা। এটা হচ্ছে যে দ্রবণীয়তা বা দ্রাব্যতা। বুঝছো? তাহলে দ্রাব্যতা বিষয়টা কি? পানির সাথে কতটুকু সে মিশতেছে, পানির সাথে কতটুকু সে মিশে যাচ্ছে, এটাই হচ্ছে যে দ্রাব্যতা বা দ্রবণীয়তা। দ্রাব্যতা বা দ্রবণীয়তা। এই যে সোডিয়াম ক্লোরাইড দিলে সাথে সাথে গলে এটা এখানে মিশে যাবে পানির সাথে, তাহলে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণীয়তা অনেক বেশি না, দ্রাব্যতা অনেক বেশি। আচ্ছা, তো এখানে আরও কিছু কথা বলা হয়েছে, আমি এটা একটু এক্সপ্লেন করে দিই, যারা বুঝবা খুবই ভালো। আর এখানে আমাদের সমযোজী যৌগসমূহ যেগুলো আছে এগুলো কিন্তু পানির সাথে সহজে বিক্রিয়া করে না। যেমন সরিষার তেল, কেরোসিন, এগুলো নিয়ে একেবারে পরীক্ষা করলে দেখতে পাবে যে এগুলো কেউ পানিতে দ্রবীভূত হয় না। তুমি সরিষার তেল পানিতে দিয়ে দেখো, এটা পানির সাথে মিশতেছে না। কেরোসিন পানির সাথে দিয়ে দেখো, এটা পানির সাথে মিশতেছে না। বুঝছো? তো এগুলো আমরা কিছু সমযোজী যৌগ পাই যেগুলো দ্রবণীয়তা কম, মানে দ্রাব্যতা কম, পানিতে মিশে না। এই জন্য বলতেছি এই সমযোজী যৌগের দ্রাব্যতা কম, বাট আয়নিক যৌগের দ্রাব্যতা অনেক বেশি। আয়নিক যৌগের সময় পানিতে দ্রবীভূত হয়। সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, যে লবণটাই দাও দেখবে যে পানির সাথে মিশে যাচ্ছে। দ্রবণীয়তা বা দ্রাব্যতা। এখন এখানে একটা বিষয় তোমাকে একটু বুঝতে হবে, আমি একটু বুঝাই দিই। সেটা হচ্ছে যে এখানে এই চিত্রটা, বিশেষ করে সমযোজী যৌগ কেন পানিতে দ্রবীভূত হয়, বা অধিকাংশ সমযোজী পানিতে দ্রবীভূত হয় কেন, পানির সাথে কেন দ্রবীভূত হচ্ছে কোনো কিছু। এই যে তুমি যখন পানিতে কোনো একটা কিছু মিশাও, কেন এটা পানিতে দ্রবীভূত হয়, এই বিষয়টা একটু বুঝতে হবে। বুঝছো? এই বিষয়টা তোমাদের সিকিউতে আসে। দেখো আমি একটু এটা এক্সপ্লেন করি, ভালো মতো করে মনোযোগী হও, এই মনোযোগী হলেই বোঝা যাবে। ঠিক আছে? দেখো এটা হচ্ছে যে H2O বা পানি। এটা কি? H2O বা পানি। তো এই পানির মধ্যে পানিটাকে আমরা এরকম করে রাখতে পারি, H2টাকে এরকম করে রাখতে পারি। এই যেটা হচ্ছে মাঝখানে অক্সিজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। এই যে এটা একটা সমযোজী বন্ধন, এটা একটা সমযোজী বন্ধন। ঠিক আছে? এটা হচ্ছে যে তোমার পানির গঠন। ঠিক আছে? এটা হচ্ছে পানির গঠন। তো আমরা কি দেখেছি, এখানে ইলেকট্রন দুটো শেয়ার হয়, এই যে মাঝখানে ইলেকট্রন দুটো শেয়ার হলো, এখানে ইলেকট্রন দুটো শেয়ার হলো, তাই না? এর আগে আমরা আয়নিক যৌগ পড়ার সময় তোমাদেরকে বিস্তারিত বলে আসছি যে যখন এই যে সোডিয়াম একটা ইলেকট্রন দান করলো, তখন সে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হলো। তার মানে কেউ যখন ইলেকট্রন দান করে তখন সেটাকে আমরা প্লাস আকারে লিখি। কি আকারে? প্লাস আকারে। ক্লোরিন যখন ইলেকট্রনটা গ্রহণ করলো তখন সে ক্লোরিন মাইনাসে পরিণত হলো। তার মানে কেউ যখন ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা মাইনাস আকারে লিখি। কথাগুলো আমি বারবার বলতেছি, শুনে শুনেই মুখস্থ হয়ে যাওয়ার কথা। যে যখন কোনো মৌল ইলেকট্রন দান করে তখন সেটা পজিটিভ আয়নে পরিণত হয়, যখন সে ইলেকট্রন গ্রহণ করে তখন নেগেটিভ আয়নে পরিণত হয়। মুখে মুখেই বলো আমার সাথে, যখন ইলেকট্রন দান করে পজিটিভ, যখন ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ, যখন ইলেকট্রন দান করে সে পজিটিভ, যখন ইলেকট্রন গ্রহণ করে তখন সে নেগেটিভ, যখন ইলেকট্রন দান করে তখন পজিটিভ আয়নে পরিণত হয়, যখন ইলেকট্রন গ্রহণ করে তখন নেগেটিভ আয়নে পরিণত হয়। আচ্ছা, এই যে এখন এই যে পানির গঠনটা হচ্ছে এমন
তারা এই মাঝখানে আমরা জানি পানি একটা সমযোজী যৌগ, তার মানে তারা ইলেকট্রন শেয়ার করে পরস্পরের সাথে। এই যে দেখো অক্সিজেন এবং হাইড্রোজেন পরস্পরের মাঝখানে ইলেকট্রন দুটো এভাবে করে শেয়ার করে ছিল, এভাবে করে আছে তারা। ঘটনা ঘটবে কি জানো, আমরা পর্যায় সারণী যখন পড়েছিলাম একটা টপিক পড়েছিলাম, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কার কার জানি মনে আছে? মনে থাকলে খুবই ভালো। তড়িৎ ঋণাত্মকতা বিষয়টা কি? তড়িৎ ঋণাত্মকতা মানে হলো ইলেকট্রনের প্রতি আকর্ষণ। ইলেকট্রনের প্রতি আকর্ষণ, কে কত বেশি আকর্ষণ করতেছে ইলেকট্রনকে, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ যত বেশি তার তড়িৎ ঋণাত্মকতার মান তত বেশি। আবার বলতেছি, যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ যত বেশি তার তড়িৎ ঋণাত্মকতার মানও তত বেশি। এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 3.5, তোমাদের বই যদি দেওয়া নাই। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 2.1। তার মানে কোনটার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি? অক্সিজেনের না? তার মানে এক কথায় আমি যদি বলি অক্সিজেন ইলেকট্রনকে আকর্ষণ করবে বেশি হাইড্রোজেনের চাইতে। এখন এদের মাঝে একটা শেয়ারকৃত ইলেকট্রন আছে, খেয়াল করো। এই যে শেয়ারকৃত ইলেকট্রনগুলো আছে না, এর মানে হলো অক্সিজেন নিজের দিকে এই শেয়ারকৃত ইলেকট্রনগুলোকে টেনে ধরবে। তার মানে এই শেয়ারকৃত ইলেকট্রনগুলা হাইড্রোজেন থেকে দূরে সরে যাবে, অক্সিজেনের দিকে চলে যাবে একদম। এই যে চলে গেল, অক্সিজেনের দিকে চলে গেল। সেম এখানেও অক্সিজেন এই হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কম, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। এই জন্য এই ইলেকট্রনগুলো এদিকে চলে যাবে, একদম এদিকে সরে যাবে। ঠিক আছে? তার মানে হাইড্রোজেন থেকে অনেকটা ইলেকট্রনটা দূরে সরে গেছে। তার মানে অনেকটা বিষয়টা এমন যে হাইড্রোজেন হালকা করে ইলেকট্রনটা দান করে দিছে অক্সিজেনকে। এই জন্য আমরা জানি ইলেকট্রন দান করলে পজিটিভ হয়। এই জন্য আমরা হাইড্রোজেনের উপরে ছোট্ট একটা ডেল্টা প্লাস দিব, এটাকে আমরা বলি ডেল্টা প্লাস, মানে হালকা একটা প্লাস। এরপরে যেহেতু এখানে অক্সিজেনটা ইলেকট্রন সে কাছাকাছি নিয়ে আসছে, তার মানে অনেকটাই সেই ইলেকট্রনটা গ্রহণ করে ফেলছে, বাট পুরোপুরি গ্রহণ করে নাই, অনেকটাই গ্রহণ করছে। এই জন্য এটাকে আমরা 2 ডেল্টা মাইনাস দিব, যেহেতু দুই দিকে দুইটা ইলেকট্রন টানছে। এটা হচ্ছে ডেল্টা প্লাস দিব হাইড্রোজেনকে। বুঝছো? আমরা জানি ইলেকট্রন গ্রহণ করলে নেগেটিভ, ইলেকট্রন দান করলে পজিটিভ। এই যে যেহেতু হাইড্রোজেনটা অনেকটাই দান করতেছে, দূরে সরে গেছে, তাই পজিটিভ। এরপরে তোমার এতটুকু হলো, এবং এখানে পোল সৃষ্টি হলো একটা, এদিক থেকে ইলেকট্রনগুলো এদিকে চলে গেল, পোল। এটাকে কি বলবা? পোল। এই জন্য এই ঘটনাকে আমরা বলবো পোলারিটি। সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, এটা হচ্ছে যে একটা পোলারিটি ধর্ম। কাদের মধ্যে দেখতে পেলাম? সমযোজী যৌগের মধ্যে দেখতে পেলাম। এই পানির পোলারিটি ধর্মের জন্যই পানিতে তুমি একটা পজিটিভ অংশ পাও, পানিতে তুমি একটা নেগেটিভ অংশ পাও। এই পজিটিভ নেগেটিভ অংশ তৈরি হওয়ার জন্যই পানিতে তুমি যে কোনো কিছু মিশাইতে পারো। পানিতে তুমি লবণ দাও, মিশে যাবে। পানিতে তুমি চিনি দাও, মিশে যাবে। পানিতে তুমি যে কোনো আয়নিক যৌবন দাও, মিশে যাবে। পানিতে সকল কিছু মিশে। এই জন্যই পানিকে আমরা বলি সার্বজনীন দ্রাবক। এই পোলারিটি ধর্ম থাকার জন্যই আমরা পানিতে এত কিছু মিশাইতে পারি। ঠিক আছে? আমি আবারও ক্লিয়ার করছি, আমি যতটা সহজ, যতটা স্লোলি পারা যায় এক্সপ্লেন করার চেষ্টা করছি। আবারও বলতেছি, খেয়াল করো। ধরো এটা হচ্ছে যে আমাদের ওয়াটার বা পানি। তো এই পানিকে আমরা কিভাবে লিখতে পারি? H2O। এই পানিটাকে আমরা এরকম করে লিখতে পারি, এটা হচ্ছে যে অক্সিজেন, এটা হচ্ছে যে হাইড্রোজেন, এটা হচ্ছে যে হাইড্রোজেন। এখন কি ঘটনা ঘটবে? আমরা বলতেছি এখানে শেয়ারকৃত ইলেকট্রন থাকে, মাঝখানে কি থাকে? শেয়ারকৃত ইলেকট্রন থাকে। আমরা বলতেছি অক্সিজেনের ইলেকট্রন আসক্তির মানটা বেশি, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি। এখানে 3.5, এখানে 2.1। 3.5-এর মানটা বেশি না? তো এক কথা এগুলো তোমাকে না জানলেও চলবে, বাট তুমি জেনে রাখো অক্সিজেনের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বেশি। সে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হওয়ায় ইলেকট্রনকে বেশি আকর্ষণ করে, ফলে ইলেকট্রনগুলো এদিকে একটু ঝুঁকে যাবে, ইলেকট্রনগুলো এদিকে একটু ঝুঁকে যাবে। ফলে এদিকে চলে যাওয়ার কারণে এই যে ইলেকট্রনগুলা একদম এদিকে চলে যাচ্ছে, হাইড্রোজেন থেকে অনেক দূরে সরে গেছে, এদিকে চলে যাচ্ছে, হাইড্রোজেন থেকে অনেক দূরে সরে গেছে। তার মানে হাইড্রোজেন অনেকটা ইলেকট্রনগুলো দান করার মতো পরিস্থিতি, যেহেতু তার থেকে অনেক দূরে চলে গেছে। এই জন্য আমরা হাইড্রোজেন দিকে একটা প্লাস লিখি বা ডেল্টা প্লাস, যেটাই বলো। এখানে একটা ডেল্টা প্লাস লিখি বা প্লাস লিখি। আর অক্সিজেন যেহেতু অনেকটা গ্রহণ করার মতো পরিস্থিতি, তাই অক্সিজেন আমরা 2 ডেল্টা মাইনাস লিখি।
এভাবে করে আমাদের এই বিষয়টাকে আমরা বলি পোলারিটি, মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য পোল সৃষ্টি হওয়া, এটা হচ্ছে যে পোলারিটি। ওকে, এই বিষয়টা আমরা এখানে আলোচনা করলাম। ওইরে গেল, এই যে খেয়াল করো, এটা হচ্ছে যে অক্সিজেন, এটা হচ্ছে যে একটা বন্ধন, এটা হচ্ছে আরেকটা বন্ধন, এটা হচ্ছে একটা হাইড্রোজেন, এটা হচ্ছে একটা হাইড্রোজেন। ইলেকট্রনগুলো থাকার কথা ছিল একদম মাঝখানে, দুই দাগের মাঝখানে। ইলেকট্রনগুলো থাকার কথা ছিল দুই দাগের মাঝখানে, বাট খেয়াল করো এরা দুই দাগ থেকে মাঝখান থেকে একটু এই পাশে সরে গেছে। এই যে মাঝখান থেকে তারা এই পাশে সরে গেছে, ডটগুলো খেয়াল করে, এই যে ইলেকট্রন হচ্ছে এগুলা, দেখতে পাচ্ছ কি? এই ইলেকট্রনগুলো এই পাশে সরে গেছে মাঝখান থেকে, দেখে কিন্তু মাঝখানে নেই, এই যে মাঝখানে থাকার কথা ছিল কিন্তু মাঝখানে আছে না, দাগের এই পাশে সরে গেছে। সরে যাওয়াতে হাইড্রোজেন কি বলতেছে, আমি তো হালকা ইলেকট্রন ছেড়ে দিছি, এই জন্য আমার জন্য একটা ডেল্টা প্লাস তৈরি হলো, এদিকেও ডেল্টা প্লাস তৈরি হলো। এই অক্সিজেন বলতেছে আমি তো হালকা করে ইলেকট্রনটা নিয়ে নিছি, এই জন্য আমার ডেল্টা মাইনাস তৈরি হয়েছে। এগুলো হলো তোমার তোমার এই মুক্তজোড় ইলেকট্রন, এগুলো না আঁকলেও চলবে, ঠিক আছে? মেন হচ্ছে যেগুলো, তাহলে এই যে এটাই হচ্ছে যে মূলত পোলারিটি, পানির পোলারিটি, ঠিক আছে? এই যে ডেল্টা প্লাস এবং ডেল্টা মাইনাস আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক অংশ আদানকে বোঝানো হচ্ছে। এখানে এগুলো বোঝানো হয়েছে যে পানি একটা সমযোজী যৌগ, অর্থাৎ পানির মধ্যে একটা অক্সিজেন পরমাণু এবং দুইটা হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু অক্সিজেন পরমাণু হাইড্রোজেন পরমাণুর সাথে অধিক ঋণাত্মক হওয়ায় পানির সাথে সমযোজী বন্ধনে ব্যবহৃত ইলেকট্রন দুটো অক্সিজেনের দিকে সামান্য সরে আসে। মানে এই যে অক্সিজেনের দিকে সামান্য সরে আসে ইলেকট্রন দুটা, যে কারণে অক্সিজেন পরমাণু আংশিক ঋণাত্মক হয়। এই যে অক্সিজেন পরমাণুটা আংশিক ঋণাত্মক হয়ে যায়, হাইড্রোজেন পরমাণুটা আংশিক ধনাত্মক হয়ে যায়, যে হাইড্রোজেন পরমাণুটা আংশিক পজিটিভ হয়ে যায়। অর্থাৎ পানির অণুতে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়। এরকম ধনাত্মক এবং ঋণাত্মক আদানপ্রাপ্ত সমযোজী যৌগকে পোলার সমযোজী যৌগ বলা হয়। এই যেখানে পোলারিটি তৈরি হলো না, পোল তৈরি হলো না, এটাকে আমরা পোলার সমযোজী যৌগ বলি। পানি একটা পোলার সমযোজী যৌগ। সুতরাং পানি একটা পোলার সমযোজী যৌগ এবং দ্রাবক হিসেবে পানি একটা পোলার দ্রাবক। মনে রাখবে, সমযোজী বন্ধনস্থ ইলেকট্রন যুগলকে কোনো পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে ওই পরমাণু ঋণাত্মকতা বলা হয়। মানে এই যেখানে নিজের দিকে আকর্ষণ করে ফেলতেছে, খেয়াল করো, এরা করছে শেয়ার ইলেকট্রনগুলা, বাট অক্সিজেন কী করতেছে, নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে ইলেকট্রনগুলোকে। এই ধর্মটাকেই বলি আমরা তড়িৎ ঋণাত্মকতা। এই ধর্মটাকে কি বলবা? তড়িৎ ঋণাত্মকতা, এই আর কি। এইভাবে দেখো, আমরা সোডিয়াম ক্লোরাইড যখন পানিতে মিশবে, সোডিয়াম ক্লোরাইডের যে আয়নগুলো আছে এগুলো পানিতে দ্রবীভূত হয়, মিথানল, পোলার দ্রাবক ইত্যাদি পানিতে দ্রবীভূত হয়, এই আর কি, এগুলো দেখানো হয়েছে। অথবা আমাদের মিথেন পানিতে, এগুলো একটু মনে রাখিও, মিথেন আবার আয়নিক যৌগ, কিন্তু মিথেন পোলার যৌগ নয়, সুতরাং এটা পানিতে দ্রবীভূত হয় না। এগুলো একটু কয়েকটা কথা মাথায় রাখিও, ঠিক আছে? রিডিং দিও একবার। তাহলে দুইটা বিষয় শেষ। একটা হচ্ছে যে দ্রবণীয়তা, তাহলে আমরা কি বলছি, আয়নিক যৌগের মধ্যে সবসময় বেশি বেশি পাবা, সমযোজী যৌগের মধ্যে সবসময় কম কম পাবা। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আয়নিক যৌগের মধ্যে বেশি পাইছি, সমযোজী যৌগের মধ্যে কম পাইছি। আয়নিক যৌগের মধ্যে বেশি কেন? কারণ আয়নিক যৌগের মধ্যে শক্তিশালী বন্ধন আবদ্ধ থাকে, সমযোজী যৌগের মধ্যে কম। আর দ্রবণীয়তা বা দ্রাব্যতা, আমাদের খুব সহজে পানি একটা পোলার যৌগ হওয়ায় এখানে খুব সহজে কোনো কিছু দ্রবীভূত হয়ে যায়, এই জন্য আয়নিক যৌগের দ্রবণীয়তা বেশি, সমযোজী যৌগের দ্রবণীয়তা কম, তবে দ্রাব্যতা কম। এরপর আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা, মানে সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করতে পারে, কারণ সমযোজী যৌগের মধ্যে আয়ন আছে। এক কথায় এখানে কিছু আর কিছু বলার নাই, সমযোজী যৌগের মধ্যে আয়ন আছে, ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে। মানে তুমি যখন একটা লবণ, এই লবণকে যখন পানিতে মিশাবা, এই সোডিয়াম ক্লোরাইডকে যখন পানিতে মিশাবা, তখন সে সোডিয়াম আয়ন পরিণত করবে এবং ক্লোরাইড আয়নে পরিণত হবে। এই আয়নে পরিণত হওয়ার জন্য আলটিমেটলি তারা তোমার এই যে বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম হবে। তাহলে এখানে আয়নিক পরিবহনটা সম্ভব হয়, এই জন্য আমরা সমযোজী যৌগসমূহ বিদ্যুৎ পরিবহন করে থাকে, আয়নিক যৌগসমূহ। অন্যদিকে আমাদের সমযোজী যে যৌগগুলো আছে এগুলো তোমার আয়নে পরিণত হয় না, সুতরাং তারা বিদ্যুৎ পরিবহন করে না, এক কথায় বলে দিবা এটা। তাহলে এখানে বিদ্যুৎ পরিবাহিতার বিষয়ে কি বললাম, যে সমযোজী যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয়ে এরকম আয়ন পরিণত করে। দেখো সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, এই সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়নের মাধ্যমে আলটিমেটলি তারা বিদ্যুৎ পরিবহন করতে পারে, ঠিক আছে? আর অন্যদিকে আমাদের সমযোজী যৌগসমূহ, এটা হচ্ছে আয়নিক যৌগসমূহ, এভাবে পানিতে দ্রবীভূত হয়ে আয়ন তৈরি করে, ফলে তারা বিদ্যুৎ পরিবহন করে। অন্যদিকে সমযোজী যৌগসমূহ পানিতে দ্রবীভূত হওয়ার পরে এরকম আয়ন তৈরি করতে পারে না, আলটিমেটলি বিদ্যুৎ পরিবহন করে না, ঠিক আছে? এই যে জলীয় দ্রবণে সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না, কারণ সমযোজী যৌগ কোনো বিচ্ছিন্ন আয়ন তৈরি করে না, মানে আয়নই তৈরি করে না। আর দ্রবণে আয়ন না থাকলে তা বিদ্যুৎ পরিবহন করতে পারবে না, বুঝছো? আর জলীয় দ্রবণে আয়ন যৌগ বিচ্ছিন্ন ধনাত্মক ঋণাত্মক হিসেবে অবস্থান করে, ফলে তারা বিদ্যুৎ পরিবহন করে। এই শেষ, আমাদের অধ্যায়টা আমরা শেষ করলাম। আচ্ছা, লাস্টে একটা টপিক আছে, সেটা হচ্ছে ধাতব বন্ধন। এটা এই শেষ করে দিই একটু। খেয়াল করে, ধাতব বন্ধন মানে কি? ধাতব বন্ধন মানে তোমরা লোহার টুকরা দেখছো না, তামার দেখছো না,
এগুলো কি, এগুলো একটা ধাতু, এগুলো একটা কি ধাতু বা মেটাল, ধাতু বা মেটাল। তাহলে আমরা 3 প্রকারের বন্ধন নিয়ে আলোচনা করছি, একটা হচ্ছে আয়নিক, একটা হচ্ছে সমযোজী, আর একটা হচ্ছে ধাতব। বুঝছো? তাহলে আয়নিক বলতে আমরা কি বুঝছিলাম, ধাতু অধাতু মিলে এই বন্ধন গঠিত হয়। ধাতুগুলো ইলেকট্রন দান করবে, অধাতুগুলো ইলেকট্রনগুলো গ্রহণ করবে। আর সমযোজী মানে অধাতু অধাতু মানে ইলেকট্রন শেয়ার করবে। আর ধাতব বন্ধন মানে হলো এক্ষেত্রে তোমার ধাতু ধাতু মিলে বন্ধনে গঠন হবে। মনে করো যে আয়রন অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হচ্ছে, এই যে মনে করো যে এটা একটা ধাতব বন্ধন। এখানে আয়রন মানে লোহা আর কি, এই লোহা অসংখ্য আয়রন পরমাণু পরস্পরের সাথে এই যুক্ত হয়ে যে বন্ধনের মধ্যে যুক্ত হবে, এটা হচ্ছে ধাতব বন্ধন। ঠিক আছে? এখানে কিছু কথাবার্তা বলা হয়েছে যে তোমার দুইটি ধাতব পরমাণু কাছাকাছি এলে এদের মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটাকে ধাতব বন্ধন বলা হয়। মানে দুইটা ধাতব পরমাণু কাছাকাছি এলে যে বন্ধন তাকে বলে ধাতব বন্ধন। এক খণ্ড ধাতুর মধ্যে পরমাণু সমূহ যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকে ধাতব বন্ধন বলা হয়। যেমন তোমার অ্যালুমিনিয়াম তৈরি জানালা, সোনার অলংকার, লোহা, চুরি, দা, কাঁচি ইত্যাদি, এগুলোর মধ্যে যে বন্ধন সেটা ধাতব বন্ধন। এক কথায় ধাতব বন্ধন মানে কি, ধাতুর মধ্যে যে বন্ধন, ধাতুর মধ্যে যে বন্ধন সেটাকে ধাতব বন্ধন বলবা। এগুলো একটু রিডিং দিতে পারে, এগুলো আমার গুরুত্বপূর্ণ না। এখানে আমাদের তোমার ধাতুর পরমাণু সময় সর্বশক্তি একবার ইলেকট্রন ত্যাগ করে ধাতু পরিবর্তিত হয়, এদেরকে আমরা ইলেকট্রন শ্বাস বলি। অ্যাটমিক স্কোর সঞ্চরণশীল ইলেকট্রন কাকে বলে? এখানে আমাদের ধাতব পরমাণু কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রনগুলো উক্ত পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে মুক্তভাবে ঘোরাফেরা করে, এগুলো সঞ্চরণশীল। এগুলো রিডিং দিও একবার, ঠিক আছে? এগুলো আমার গুরুত্বপূর্ণ না। আর এখানে দেখো, এখানে আমাদের অনেকগুলো মুক্ত ইলেকট্রন আছে। এই যে এটা হচ্ছে ধাতু না, এটা হচ্ছে একটা ধাতু। এই ধাতুর মধ্যে তুমি, এটা হচ্ছে পারমাণবিক শ্বাস, এটা কি, এটা হচ্ছে পারমাণবিক শ্বাস, বড় বড় প্লাস যেটা দেখতে পাচ্ছ। আর এগুলো মাইনাস যেটা দেখতে পাচ্ছ এরকম মাইনাস, এগুলো হচ্ছে সঞ্চরণশীল ইলেকট্রন। এগুলো কি ইলেকট্রন। এই সঞ্চরণশীল ইলেকট্রনের জন্য তুমি ধাতব এই ধাতুতে বিদ্যুৎ পরিবহন দেখতে পাবা। কি দেখতে পাবা? বিদ্যুৎ পরিবহন। বিদ্যুৎ পরিবহন ওই যে আমরা দেখি না তামার তার দিয়ে আমরা যে ইলেকট্রিক যন্ত্রপাতিতে যে তারগুলো ইউজ করা হয়, এগুলো সব তো তামার তার। তাহলে এগুলোতে এরকম তোমার মুক্ত ইলেকট্রন থাকে, ফলে আমরা এগুলো বিদ্যুৎ পরিবহনে ব্যবহার করে থাকি। ঠিক আছে? কারণ এখানে মুক্ত ইলেকট্রনগুলো থাকে। এই যে বিদ্যুৎ পরিবহন, এখানে দেখো যে আমাদের এখানে তোমার ঋণাত্মক প্রান্ত যেগুলো আছে, এটা মনে করে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত, এটা ব্যাটারির ধনাত্মক প্রান্ত। তো যখন এদিক থেকে এদিকে ঋণাত্মক প্রান্তটা যাবে, এই যে এদিক থেকে এদিকে পাস হচ্ছে, এদিকে পজিটিভ আয়নটা আসতেছে। এই জন্য আমাদের এইভাবে বিদ্যুৎ পরিবহন করে আর কি। সেমভাবে ধাতুর তাপও পরিবহন হয়। কিন্তু তুমি একটা চামচ মনে করো এটা একটা মোমবাতি, এটা মোমবাতি। এই মোমবাতির উপরে ধরো এটা একটা মোমবাতি, এই মোমবাতির উপরে একটা চামচ ধরে আছো তুমি হাত দিয়ে। একটু পরে দেখবা তোমার হাতের মধ্যে গরম লাগতেছে, কিন্তু তুমি তো তাপ দিচ্ছ এখানে। তাপটা এখানে কেমনে আসলো? এই যে পরিবহন করার মাধ্যমে। এই যে ধাতু তাপ পরিবহন করে। ধাতু কি করে? তাপ পরিবহন করে। এই যেখানে ধাতু না, চামচটা একটা কি ধাতু, লোহা। এই লোহাটা তাপ এখান থেকে এখানে আসলো, মূলত এটা তাপ পরিবহনের মাধ্যমে আসলো। বুঝছো? এটাই শেষ, আমাদের রাসায়নিক বন্ধন অধ্যায়টা শেষ। আমরা খুবই ধীরে সুস্থে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে আমি শেষ করার চেষ্টা করেছি, কিন্তু আমাদের সিকিউ সলভটা বাকি রয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসগুলোতে সিকিউ সলভ করব। ঠিক আছে? তোমরা ভালো মতো করে অধ্যায়টা শেষ করে রাখো। সিকিউ সলভ করে আমরা এই অধ্যায়ের উপর একটা পরীক্ষা নিব। ঠিক আছে কি না? সবাই ভালো মতো করে এই অধ্যায়গুলো শেষ করে রাখো। রাসায়নিক বন্ধন আমরা শেষ করলাম। আমরা আয়নিক বন্ধন কি জানলাম, ফার্স্টে যোজ্যতা এবং যোজনী, যোজ্যতা স্তর, যোজ্যতা ইলেকট্রন, এগুলো জানলাম। এরপরে রাসায়নিক বন্ধনের জন্য অষ্টক নিয়ম, 2 এর নিয়ম, এই দুইটা বিষয় কনসেপ্টটা ক্লিয়ার করলাম। অষ্টক নিয়ম কি? পরমাণু সর্বশেষ যুক্ত স্তরে 8টা ইলেকট্রন ফিল আপ করার যে প্রসেস, এটাকে অষ্টক নিয়ম বলা হয়। এরপরে 2 এর নিয়ম দেখলাম, রাসায়নিক বন্ধন গঠন কীভাবে হয়, ক্যাটায়ন কীভাবে তৈরি হয়, অ্যানায়ন কীভাবে তৈরি হয়। কোনো মৌল যখন ইলেকট্রন দান করে তখন ক্যাটায়ন তৈরি করে পজিটিভ, কোনো মৌল যখন ইলেকট্রন গ্রহণ করে তখন অ্যানায়ন তৈরি করে নেগেটিভ। আয়নিক বন্ধন হলো ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বন্ধন, তাকে আয়নিক বন্ধন বলা হয়। সমযোজী বন্ধন মানে হলো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন। আজকে আমরা যেটা দেখলাম, আয়নিক এবং সমযোজী বন্ধনের সাথে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, বিদ্যুৎ প্রবাহিত এই সম্পর্ক আমরা সব দেখলাম যে আয়নিক যৌগের মধ্যে সবসময় বেশি বেশি, সমযোজী যৌগের মধ্যে সবসময় কম কম। এরপর ধাতব বন্ধন দেখলাম, দুটো ধাতুর মধ্যে যে বন্ধন, সব কয়েকটা ধাতু পরমাণুর মধ্যে যে বন্ধন তাকে ধাতব বন্ধন বলা হয়। ধাতব বন্ধনের সাহায্যে ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা আমরা দেখলাম। এই আর কি, বিদ্যুৎ পরিবহন কীভাবে করে। তাহলে আমাদের পুরোপুরি অধ্যায়টা শেষ। এখন তোমাদের কাজ হলো অধ্যায়টা খুব সুন্দর মতো ভালো মতো করে একবার পড়ে নেওয়া। নেক্সট দিন অবশ্যই, আগামীকাল বন্ধ থাকবে, আমাদের নেক্সট শিডিউল হচ্ছে শনিবারে। সো আগামীকালের বন্ধটাকে কাজে লাগাও পুরোপুরি। আগামীকাল অবশ্যই একবার পড়ে নাও, বা আজকে ক্লাস শেষ হওয়ার পরেই তোমরা একবার নিজের মতো করে অধ্যায়টা পড়ে নাও। যে জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, আবার আমাদের ক্লাসগুলো দেখো। আমি গতদিন এবং আজকের রেকর্ডের ক্লাস দিয়ে দিব, এই দুইটা ক্লাসই মূল আলোচনা হয়ে গেছে। সো এই দুইটা ক্লাস করলে তোমার অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে পুরো অধ্যায়ের।
সো চেষ্টা করো রেকর্ডের ক্লাসগুলো করার আগে। তুমি যদি আগে পড়ার চেষ্টা করে দেখতেছো যে বুঝতেছো না, অনেক কিছু পারতেছো না, অনেক কিছু বুঝতে কষ্ট হচ্ছে, তাহলে তুমি আমাদের ক্লাসগুলো করো, আবার রেকর্ডের যেগুলো দিছে এগুলো আবার শেষ করো। এরপরে আবার বইটা পড়ার চেষ্টা করো। আমরা শনিবারে অধ্যায়ের গাইডে ঢুকবো, গাইডে ঢুকে এই অধ্যায়ের তোমাদের পরীক্ষায় যে সিকিউগুলো আসে এই সিকিউগুলো শেষ করে দিব। তাহলে এক ধাপে আমরা বেসিকগুলোও শেষ করলাম, তোমাদের পরীক্ষায় যেগুলো আসবে এগুলোও পড়াই দিলাম। এভাবে করে আমাদের প্রতিটা অধ্যায় খুব সুন্দর মতো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এগুলোর পূর্ণতা পাবে যখন তোমরা নিজেরা পড়বা। আনটিল তোমরা যদি না পড়ো, যতক্ষণ না তোমরা পড়বা না, ততক্ষণ পর্যন্ত এগুলোর যে আউটপুট, যে ফিডব্যাক, এই ফিডব্যাকটা আমরা পাবো না। আমি যত ভালো মতোই করে শেষ করাই না কেন, তোমরা যতক্ষণ না নিজেরা পড়তেছ ততক্ষণ না পর্যন্ত এই শেষ করানোর কোনো মানে উপকার বা কোনো বেনিফিট আমরা পাবো না, বুঝছো? সো সবার কাছে রিকোয়েস্ট করতেছি যে ভালো মতো করে বাসায় একবার নিজেরা পড়ো অধ্যায়টা, ঠিক আছে?